পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন সেট 5। আর ভিডিওর মধ্যে আমি তোমার পরীক্ষায় কিভাবে সর্বোচ্চ 100% নম্বর তোলা যায় সে নিয়ে একটা টিপস দেব। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেট নম্বর 5, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যদি প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে আসলে পরিবেশ ও বিজ্ঞানে 100% নম্বর তোলার জন্য যারা নম্বর তুলেছে তাদের কাছ থেকে যদি দেখি, এর মধ্যে একজন আছে দেবদত্তা মাঝি। আসলে দেবদত্তা মাঝির নম্বর যদি আমরা দেখি, দেখবো ম্যাক্সিমাম সাবজেক্টেই কিন্তু সে 100তে 100 পেয়েছে। তো 100তে 100 পাওয়ার জন্য সে একটা কথাই বলছে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। তা ভিডিওর শেষের দিকে আমি কীভাবে 100তে 100 পাওয়া যায় তার একটা টিপস দেবো। তাহলে সরাসরি যেমন দেবদত্তা মাঝির যে প্রাপ্ত নম্বর, প্রথম ভাষার মার্ক অর্থাৎ বাংলায় 98, দ্বিতীয় ভাষার মার্কস 100, মানে ইংরাজি গণিত মার্কস অর্থাৎ 100, পদার্থবিদ্যা মার্ক অর্থাৎ ভৌত বিজ্ঞান যেটা হচ্ছে 100, এবং লাইফ সায়েন্স মার্ক এটা 100, ইতিহাস মার্ক 99 এবং ভূগোল মার্কস হতে 100। তাহলে প্রশ্নটা আমরা দেখেছি আসলে, আর মার্কগুলি দেখে বুঝতে পারছি নিশ্চয়ই পরিবেশে 100তে 100 তোলা কোনো ব্যাপার নয়। ভালোভাবে পড়ালেখা করলে আমরা সরাসরি বিশ্লেষণ করে দেখব। প্রথমের প্রশ্নটি, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি। তা আমরা উত্তর যদি দেখি, উত্তর হবে ভিটামিন ডি। কারণ কি, আমি প্রতিটি প্রশ্নেরই ব্যাখ্যা রেখেছি এখানে, যাতে তোমাদের উত্তরগুলি খুব সহজে মনে পড়ে। সূর্যের আলো আমাদের ত্বকের উপর পড়লে ত্বকে থাকা বিশেষ পদার্থ থেকে ভিটামিন ডি তৈরি হয়, এটি হাড় মজবুত রাখতে সাহায্য করে। এরপরে গন্ডারের খড়গ হলো আসলে কি, চুল, লোম, ত্বক। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, উত্তর হবে চুল। বিস্তারিত বিশ্লেষণ যদি দেখি, গন্ডারের খড়গ দেখতে শক্ত পাথরের মতো হলেও এটি হাড় বা ত্বক দিয়ে তৈরি। গন্ডারের খড়গ তৈরি হয় কেরাটিন নামক পদার্থ দিয়ে। কেরাটিন হলো সেই এক পদার্থ যা দিয়ে মানুষের চুল, নখ, পশুর লোম তৈরি হয়। কিন্তু গন্ডারের ক্ষেত্রে খড়গটি মূলত ঘনভাবে জমাট বাঁধা চুলের মতো গঠন। তাই বই ও পরীক্ষার ভাষায় বলা হয় গন্ডারের খড়গ আসলে চুল। কেন অন্যগুলি অপশন হবে না? যেমন লোম সাধারণত নরম ও পাতলা হয়, খড়গের মতো শক্ত নয়। ত্বক শরীরে ঢেকে রাখে, খড়গ তৈরি করে না। যাই হোক, এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। শূন্যস্থান পূর্ণ করো। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? এরকম বেশ কিছু হাড়ের নাম আছে, এই কারণে আমি সরাসরি বই থেকে যে পৃষ্ঠাটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা তোমাদের পড়তে বলবো। তার আগে আমরা যে প্রশ্নটা, এই যে তোমার এখানে বেশ কয়েকটা হাড়, যেমন কনুই থেকে কবজি পর্যন্ত হাড়টাকে আলনা ও রেডিয়াস বলে। কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। মেরুদণ্ড, ভাট্রি বা কশেরুকা। কোমর থেকে হাঁটু এটাকে বলে ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি এটাকে বলে টিবিয়া ও ফিবুলা। এই যে কয়টা হাড়ের নাম বললাম, আসলে এমন কোনো পরীক্ষার প্রশ্ন নেই যে এখান থেকে কোনো প্রশ্ন করেনি, ম্যাক্সিমাম প্রশ্নই করেছে। আর অস্থি সন্ধির হিসাব নিকাশ আসলে কয়টা কি অস্থি, সেই প্যাটার্নে তোমার এই বর্ণনাগুলো আছে। যাই হোক, আমরা প্রথমে শূন্যস্থান, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে উরু বা ফিমার। তা আমরা কোমর থেকে হাঁটু পর্যন্ত যদি দেখি, এই যে কোমর থেকে হাঁটু পর্যন্ত, এই যে এটাকে বলে ফিমার। ঠিক আছে, ফিমার। তাহলে আমরা উত্তরটা বলবো ফিমার। উরু। মানুষের শরীরে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বা শক্ত হাঁটি থাকে তাকে ফিমার মানে উরুর হাড় বলা হয়। এটি শরীরের সবচেয়ে বড় হাড়। এরপরে ভারতীয় বাইসন দেখা যায় ড্যাশ জঙ্গলে। পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানে কিন্তু এই ভারতীয় বাইসন গয়ার সাধারণত গভীর বন জঙ্গলে বসবাস করে। ভারতীয় বাইসনকে গৌর প্রধানত পশ্চিম ঘাট, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের বনভূমিতে, বিশেষভাবে বান্ডিপুর, নাগরহোল, মৃদুমলাই, পেরিয়ার, তারপরে কাজিরাঙ্গা এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানের মতো অভয়ারণ্যগুলিতে এদের দেখা মেলে, যা তাদের প্রধান আবাসস্থল।
কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি? একটু আগে দেখছি কোমর থেকে হাঁটু, এবারে কাঁধ থেকে কনুই পর্যন্ত। তা কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। হ্যাঁ, ও হাতের উপরের অংশ কাঁধ থেকে কনুই পর্যন্ত যে একটি মাত্র হাড় থাকে তার নাম হিউমেরাস। হ্যাঁ, এরপরের প্রশ্ন, সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আসে ড্যাশ। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আসে রক্তনালী। রক্তনালী মূলত ধমনী, শিরা এবং কৌশিক নালী সারা শরীরে ছড়িয়ে থাকে এবং রক্ত চলাচলে সাহায্য করে। এরপরের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয়। ত্বকে রোদ লাগলে আমরা জানি ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি। হ্যাঁ, সূর্যের আলোতে থাকা আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের উপর পড়ে, ত্বকের নিচে থাকা বিশেষ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি। এই ভিটামিন ডি আমাদের শরীরে হাড় ও দাঁত মজবুত করে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এরপরের প্রশ্ন, লতানো গাছের সুতোর মতো ড্যাশ দেখা যায়। লতানো গাছের সুতোর মতো কাণ্ড দেখা যায়। লতানো গাছ কাণ্ড খুব পাতলা ও দুর্বল হয়, তাই তার সুতো বা দড়ির মতো দেখতে লাগে, অন্য গাছ বা খুঁটির সাহায্যে ওঠে। ত্বকে রোদ লাগলে ত্বকের কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড়, পেশি ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি। যাই হোক, এটা আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে 3 নম্বরে সত্য মিথ্যা। চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো ধমনী। আসলে এটা কি? মিথ্যা। কারণ চামড়ার নিচে যে নীলচে ফুলে থাকা নলের মতো অংশ যায় সেটাকে শিরা বলে। ধমনী হচ্ছে চামড়ার গভীরে থাকে, দেখা যায় না। কাজেই উত্তরটা হবে চামড়ার নিচে ফুলে থাকা সেটা শিরা। কাজে এটা ভুল। হৃৎপিণ্ড শব্দ শোনার যন্ত্র হলো স্পিডোমিটার, স্টেথোস্কোপ। এটা হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ সত্য, কিন্তু স্টেথোস্কোপ বাদে যদি যেটা হয় সেটা হবে মিথ্যা। এরপরে খালি, আসলে এটা ভুল। এখানে বালি আর কাদা প্রায় সমান থাকে এঁটেল মাটিতে, এটাও ভুল। বালি আর কাদা সমান থাকে দোআঁশ মাটিতে। হ্যাঁ, কিন্তু এখানে এঁটেল মাটি, এই কারণে এটা মিথ্যা। পরের প্রশ্ন হচ্ছে পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে। পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে না, এটা মিথ্যা। ক্যালসিয়াম অক্সাইড যেমন চুন জল শোষণে সাহায্য করে, কিন্তু পটাশিয়াম অক্সাইড নয়। সঠিক হবে ক্যালসিয়াম অক্সাইড জল শোষণে সাহায্য করে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, মেলানিন, হিউমেরাস, ফিমার, লিগামেন্ট। এটা যদি দেখি আমরা একটু ভালো করে, তাহলে কি হবে? এখানে মেলানিন হচ্ছে ত্বক। ত্বকের সাথে মেলানিন মিল আছে, কাজে মেলানিনের সাথে ত্বক। এরপরে হিউমেরাসের সাথে মেলানিন হলো ত্বকের রং নির্ধারণকারী রঞ্জক পদার্থ। হিউমেরাস হচ্ছে হাতের হাড়, কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়, এর নাম হিউমেরাস। ঠিক আছে, তাইলে আমরা হিউমেরাস বলবো হাতের হাড়। ঠিক আছে, এরপরে ফিমারটা বলবো কি? পায়ের হাড়। ফিমার হলো মানবদের সবচেয়ে লম্বা হাড়, যা উরুতে থাকে। লিগামেন্ট বা অস্থিসন্ধি, লিগামেন্ট দুটি হাড়কে অস্থিসন্ধিতে যুক্ত করে। হ্যাঁ, তাইলে লিগামেন্টের সাথে অস্থিসন্ধি, ফিমারের সাথে পায়ের হাড়। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? স্টেথোস্কোপ রেনে লায়েনিক। অর্থাৎ স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন ফরাসি চিকিৎসক রেনে লায়েনিক। এটি হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়। এরপরে বাওর কাকে বলে? বাওর হচ্ছে জলাশয়ে জন্মানো বক্রাকৃতির লতানো উদ্ভিদকে বাওর বলে। বাওর সাধারণত জলাশয়ে জন্মায় এবং জলজ উদ্ভিদের অন্তর্গত। এরপর মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো। একটা হচ্ছে রেডিয়াস এবং একটা হচ্ছে আলনা। অর্থাৎ হাতের নিচের অংশ কনুই থেকে কবজি পর্যন্ত এই দুটো হাড় একসঙ্গে থাকে। এরপরের প্রশ্ন, ত্বকের কাজ কি? ত্বকের কাজ হচ্ছে ত্বক শরীরকে রক্ষা করে। ত্বক আমাদের শরীরকে আঘাত, জীবাণু এবং অতিরিক্ত তাপ, শীত থেকে রক্ষা করে। এরপরে হচ্ছে একটি মেরুদণ্ড এবং একটি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো। একটি মেরুদণ্ড প্রাণী হচ্ছে মানুষ, অমেরুদণ্ড প্রাণী কেঁচো। যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী এবং যাদের মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ড প্রাণী। এরপরে 6 নম্বর, জল দূষণ বন্ধ করতে কি কি করা যেতে পারে? জল দূষণ, জলাশয়ে ময়লা না ফেলা, ময়লা, প্লাস্টিক বা রাসায়নিক পদার্থ জলাশয়ে ফেলে জল দূষিত হয়। এরপরে যদি আমরা বলি 6 নম্বরের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? এই যেমন ওআরএস, এখানে কিন্তু আছে ওআরএসটা কি?
তাহলে আম, যেমন আমরা বই থেকে যদি একটু আগে সেটা জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে 1 গ্লাস ফোটানো জলে 1 চা চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়েই বাড়িতে তৈরি হয়ে গেল ওআরএস। মাঝে মাঝে কয়েক চামচ করে খাইয়ে দেবেন দূষিত। যাই হোক, এটা ওআরএস যদি হয় তাহলে আমরা এরপরে কি ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। ডায়রিয়া, বমি বা জ্বরের সময় শরীর থেকে জল ও লবণের ঘাটতি পূরণ করার জন্য ওআরএস খুবই উপকারী। ওআরএস তৈরির পদ্ধতি: প্রথমে 1 লিটার পরিষ্কার বা ফুটানো ঠান্ডা জল নিতে হবে, ওই জলে 6 চা চামচ চিনি দিতে হবে, এরপর হাফ চা চামচ লবণ যোগ করতে হবে। তারপর চিনি ও লবণ সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াতে হবে। তৈরি ওআরএস অল্প অল্প করে রোগীকে খাওয়াতে হবে। আর এর উপকারিতাও যদি এখানে লাগে না, কিন্তু আমি তারপরও দিয়ে দিয়েছি। পুকুরে জলদূষণ রোধে কি কি সতর্কতা অবলম্বন করবে? পুকুরে জলদূষণ রোধ করতে গেলে মানুষ, পশু ও জলজ প্রাণী খুবই গুরুত্বপূর্ণ, তাই পুকুরের জল পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। পুকুরে জলদূষণ রোধের সতর্কতা: পুকুরে ময়লা ও প্লাস্টিক আবর্জনা ফেলা যাবে না, পুকুর কাপড়, বাসন বা গাড়ি ধোয়া যাবে না, পুকুরে মৃত পশু বা পচা জিনিস ফেলা নিষেধ, রাসায়নিক সার, কীটনাশক ও বিষাক্ত পদার্থ পুকুরে যেতে দেওয়া যাবে না, পুকুরের চারপাশে গাছ লাগিয়ে সচেতনতা বজায় রাখতে হবে। হ্যাঁ, এই সতর্কতামূলক মানলে পুকুরে জল পরিষ্কার থাকবে এবং মানুষও, জলজ প্রাণী সুস্থ থাকবে। এই ছিল তোমাদের ভিডিও সামগ্রিক আয়োজন। আর সর্বশেষে বলবো যে আসলে তোমরা ভালো করতে গেলে বইটাকে ভালো করে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ না করে অর্থ বুঝে পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের শিরোনাম, ছবি এবং চার্ট খেয়াল করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা করে লিখতে হবে, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান, মিল খোঁজা, এগুলি আলাদা খাতায় লিখে রাখো। নিজে নিজে প্রশ্ন করো, পড়ার পর নিজেকে প্রশ্ন করো, এটা কেন হলো, এর উপকারিতা কি, এর উদাহরণ কি, এতে উত্তর মনে থাকবে বেশি দিন। নিয়মিত লেখা অনুশীলন করো, আর দিন 2-3টা প্রশ্ন লিখে অনুশীলন করার চেষ্টা করো। শিক্ষক যেভাবে উত্তর লিখতে বলেন সেভাবেই লেখার চেষ্টা করবে। ছোট সময় ভাগ করে পড়তে হবে। হ্যাঁ, একটানা অনেকক্ষণ না পড়া, 30 থেকে 40 মিনিট ও 5 থেকে 10 মিনিট বিরতি নাও। বারবার রিভিশন করা। আর পরীক্ষার লেখার কৌশল: প্রশ্নে ভালো করে পড়ে উত্তর দিতে হবে। পরিষ্কার ও সুন্দর হাতের লেখা, যেখানে সম্ভব পয়েন্ট করে লেখো। গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করো। আত্মবিশ্বাস রাখো, ভয় পেও না। নিয়মিত পড়লে 100% মার্ক পাওয়া অবশ্যই সম্ভব। যাই হোক, ভিডিওতে যদি তোমাদের একটু উপকৃত হবে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আর পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।